সাহিত্য সমাহার বাংলা গল্পের ঠেক। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। ঢ্যামনা সাপের শ্যাওলা সবুজ আঁশে ঠিকরে পড়ে ক্লান্ত দুপুরের লালচে রোদ্দুর। জলের উপর নুইয়ে আসা কালো সরু ডালখানা বেয়ে সাপটা সরসরিয়ে জলে নেমে যেতে না যেতেই ওধারে বীজকুড়ি কাটতে কাটতে মাথা তোলে গোয়ার গেলটা। মিশকালো চেরা জীব, কুষ্ঠরোগীর চামড়া, কদাকার দুহাত দিয়ে খচমচ করে পাড়ে ওঠার নিষ্ফল চেষ্টা সরীসৃপের পর। বেঁকানো নখ পিছলে যায় পরিত্যক্ত পুলের সাদা টাইলসের শ্যাতলা শরীরে। এক কামড়ে খচ করে ডাঁসা পেয়ারার অর্ধেকটা মুখের মধ্যে চালান করে দেয় রিয়াজ। ঝাল নুনে টাক না মারে। স্যার বলুন না, বাঁশ দিয়ে মেরে মুড়োটা ফাটতে দেব গোরগেলটা? ও স্যার, নমস্কার। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন ভয়ের ছয়লাভ। আজ ভয়ের ছয়লাভ সিরিজের চতুর্থ গল্প নির্বাণ রায়ের কলমে ঘুল। পেশায় শিক্ষক ও লেখক নির্বাণ রায় পাঠক মহলে জনপ্রিয় মূলত তাঁর হরর ফ্যান্টাসি ও তার সাবজনরের বিভিন্ন গল্প উপন্যাসের জন্য। লেখকের গল্প প্রথম প্রকাশিত হয় 2017 সালে আনন্দবাজার পত্রিকায়। এরপর তিনি লিখেছেন ও লিখে চলেছেন বিভিন্ন খ্যাতনামা প্রকাশনীর হয়ে। জনপ্রিয় কিশোর ভারতী পত্রিকার হয়ে নিয়মিত কলম ধরেন তিনি। মানুষের মন ও সমাজের অন্ধকার দিকগুলোকে হররের আঙ্গিকে পরিবেশন করা এবং গল্পের মধ্যে দম বন্ধ করা ও শিরশিরানি ভয়ের পরিবেশ তৈরি করাই হল তাঁর লেখনীর কৌশল। নির্বাণ রায়ের লেখা উল্লেখযোগ্য ও জনপ্রিয় দুটি হরর জনরের বই হল স্মেল অফ বুকস থেকে প্রকাশিত সূর্য ডোবার পর এবং শিমুল গাছা জায়গা সুবিধের নয়। আমাদের আজকের গল্প ঘুল আমরা নিয়েছি স্মেল অফ বুকস থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত যা ভূতীয় এই বইটি থেকে। গল্পের মুখ্য চরিত্রে উপল এবং রিয়াজ। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন নির্বাণ রায়ের কলমে ঘুল। শ্রাবণ এক আশ্চর্যকাল। সকালে কড়া রোদ্দুর ছিল, আকাশে মেঘের ছিটে ফোঁটাও দেখা যায়নি। উপল ঠিক খেয়ে দিয়ে স্কুলে বেরোতে যাবে অমনি ঝেঁপে এলো বৃষ্টিটা। গোটা বেলা জুড়েই তেরে বৃষ্টি। মাঠ ঘাট রাস্তা মিলেমিশে সব একাকার, সব উবুচুবু। আকাশ দেখে সকাল না সন্ধে ঠাহুর করবার জো নেই। 1:30 নাগাদ বৃষ্টিটা একটু ধরতে না ধরতেই স্কুল ছুটি করে দিলেন হেড স্যার। ছেলেপুলে এমনিতেই কম এসেছিল, ঘন্টা পড়তে না পড়তেই সব দুদ্দাড় করে ছুটে ছাটে বেরিয়ে এলো। উঠোনের জমা জলে খুব খানিকটা হুটোপুটি, এ ওর ঘাড়ে রদ্দা, কচি গলাতে কড়া খেউর, ধাড়ি মেয়েগুলোকে জলে ফেলে নাকানি চোবানি খাওয়ানো, সে এক ভজঘট কাণ্ড। খুব জোর মিনিট 10, তারপর সব ভোঁভা। স্রেফ উঠোনের খোলা জল, গেটের বাইরে কালো চকচকে পিচ সড়ক, বুড়ো শেওড়ার ডালে কটা ভিজে কাক আর কামুক ব্যাঙেদের একটানা ঘ্যান ঘ্যানানি। হেড স্যারও অফিস ঘরে তালা মেরে ভয়ানক তাড়াহুড়ো করে প্যান্টুল গোঠালেন, মাথায় প্লাস্টিক। তারপর মন্টুবাবু সাইকেলের কেরিয়ারে চেপে বসে কুশডাঙ্গার দিকে বেরিয়ে গেলেন। রান্নাঘরের চৌকাঠে বসে মুখ হাঁড়ি করে বিড়ি টানছিল সমুর মা। বুড়োটা বাংলা কিনতে ছুটেছে, যাই আমদিগুলো ভেজে ফেলি গে। এই শুয়ে বাচ্চা সমু, জলে বেরুলে না পিঠের চামড়া গুট্টে দেব। দরমা ঘেরা পেচ্ছাপ ঘর থেকে কচ্ছপের মতো সুরসুরিয়ে মাথা বের করছিল সমু। মায়ের চেঁচানি কানে আসতেই কুৎসিত কোলা ব্যাঙের মতো জলের ওপর মাথা তুলে থাকা ইঁটে ইঁটে পা ফেলে একেবারে গণ্ডির বাইরে হাওয়া হয়ে গেল সে। হারামজাদা, বাপের রক্ত যাবে কোথায়? শুয়োরের বাচ্চা।
চা খাবেন নাকি স্যার? খেলে বলুন করে দিই। পরে বললে কিন্তু হবে না, মাছ ভাজবো। হেড স্যার এলেই চেল্লাবে। আমায় আপনায় না বসালে বুড়ো ভাম ছিপি খোলে না যে। মাথা নেড়ে না বলেছিল উপল, আর চোখে দেখেছিল সমুর মায়ের হাতকাটা ব্লাউজ তার ভারী বুক দুটোকে ভালোভাবে আঁটতে পারেনি। বুকের খাঁজে গোঁজা একটা বিড়ি। বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছিল উপল। স্লেট রঙ আকাশের দিকে আনমনা হয়ে চেয়েছিল ঝাঁকড়া চুলো ছেলেটা। একঘেয়ে দিনকাল। সকালে উঠে স্টোভ জেলে রান্না, খাওয়া স্কুল, বিকেলে ফিরে ফের টিউশনি, রান্না, খাওয়া, ঘুম। উপন্যাসটা মাঝামাঝি এসে আটকে আছে। গত কয়েক সপ্তাহ আঙুল সরেনি মোটে। ভোরবেলা ঘুম থেকে উঠবে উঠবে করে ওঠা হয় না উপলের। ইদানিং ভোর রাতে বৃষ্টি হয়। ঘুম ভাঙলেও পর্দা ছাঁকা ধূসর আলো, কচু পাতায় জল পড়বার শব্দ আর ফান বনের সোঁদা সোঁদা গন্ধ নতুন বউয়ের মতো দুপা দিয়ে তার কোমর জড়িয়ে ধরে। চাদরটা কাঁধ অব্দি টেনে নিয়ে জানালার দিকে পেছন ফিরে শোয় উপল। আবার ঘুম ভাঙতে ভাঙতে বেলা 8টা। ঠাঠা করে রোদ্দুর। ঘুম চোখে দাঁতে ব্রাশ কামড়ে স্টোভ পাম্প করতে বসতে হয় তখন। লিখতে হবে। পুজোর আগে কিছু ক্যাশ খুব দরকার। কলকাতায় ফিরে ফোনের ফাটা স্ক্রিনটা সারাতে হবে। মানুষকে নিয়ে বেরোতে হবে। এগরোল, কানের দুল, ট্যাক্সি ভাড়া। পুরুষ মানুষের হাত খালি বড় যন্ত্রণা জিনিস। রান্নাঘরে সমুর মা তার গার্ডার জড়ানো ফোনে FM চালিয়েছে। কি একটা হিন্দি গান যেন। ক্যারকারে রেডিও স্ট্যাটিকে গানের কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। সুরটা খুব চেনা। কি গান যেন বেশ। ভ্রু কুঁচকে ভাবার চেষ্টা করেছিল উপল। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়িয়েছিল রিয়াজ। রিয়াজের কটা চুল, টেরা চোখে ঘোলাটে দৃষ্টি, ঠোঁটের কোণ দিয়ে হরদম নাল গড়ায়, বুকে কফ বসা। স্যার, পেড়া খাবে? স্কুলের পেছনের সেই গাছটা আছে না, সেখানে হেভি ডাসা ডাসা পেড়া ধরছে। খাবে খাবে? রিয়াজের বাঁ চোখের মণিটা প্রায় ফ্যাট ফ্যাটে সাদা, বাইরের দিকে ঘোরানো, ধ্যাবড়া নাক, একটা কান বড়, একটা ছোট। কয়েক মুহূর্ত চুপ করে থেকে উপল বলেছিল, চল। প্রথম স্কুলে এসে দোতলার জানালা দিয়ে সুইমিং পুলটা চোখে পড়তেই ভারী আশ্চর্য হয়েছিল উপল। অজ পাড়াগাঁয়ে স্কুল চুনসুরকি খসে পড়া একতলা, টিনের ছাউনি দেওয়া দোতলা, তাও তাতে মোটে 2টো ঘর, বাকি শ্যাওলাময় ছাদ। এমন স্কুলের পেছনে সুইমিং পুল। যদিও সেই পুলের সাদা টাইলসগুলো কালচে হয়ে এসেছে। থকথকে কালো জল, পানা, অসাবধানে পড়ে গিয়ে উঠতে না পারা কদাকার ব্যাঙেদের মেলা, আর কিছু তেচোখার গোষ্ঠী। অঙ্কের স্যার মন্টুবাবু খড়কে দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বলেছিলেন, সেইবার জেলার স্কুলগুলোর স্পোর্টসের পরিকাঠামোর উন্নতির টাকা ধার্য হলনি। হ্যাঁ, আমাদের MLA সাহেবের ফান্ডে তো বেশ মোটা টাকায় ঢুকেছিল। তা সাহেব বললেন যে ওই সেতারের পুল বানিয়ে দেবো, গ্রামের ছেলেরা নাকি অলিম্পিকে যাবে। তো বানালেন। যদিও সিঁড়িটা ফিনিশ হওয়ার আগে ইলেকশন এসে গেল। হ্যাঁ, গোদা গামলার মতো মালটা হাঁ করে পড়ে রইল। বৃষ্টির জল টল জমে দেখুন দেখিনি কি হাল। ছা 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 ছা। গ্রামে পুকুরের অভাব নেই। ছেলেপুলে দিন রাত এখানে ওখানে ঝাঁপ কাটছে। তা তারা পুল নিয়ে কি করবে এটা কি বলেন দেখিনি? হ্যাঁ, মাঝে মাঝে সাপ, ব্যাঙ, শিয়াল, কুকুর এই সমস্ত পড়ে। আরে খাঁড়াই পার তো উঠতে পারে না। ব্যাঙ ট্যাংগুলো কোনো মতে বেঁচে থাকে, আর বাকিগুলো এই 2-4 রাত থেকে কুঁই কাঁই করে তারপরে ব্যাস চুপ।
ওই 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 দেখুন না, দেখুন দেখুন, ওই একটা বাছুর কিরকম ভাসছে ঢোল হয়ে। হ্যাঁ, ও সমুর মা, বলি মেথর ডাকতে হবে তো গো, নইলে তো গ্যাসে টিকতে পারবো নি। পচা গন্ধটা অনেকক্ষণই নাকে আসছিল উপলের। মন্টুবাবু বলার পর পাঁকগোলা জল আর কাঁচা সবুজ পানা চিরে জেগে থাকা পচা বাছুরের ফোলা পেটটা নজরে পড়েছিল তার। মাথার ভেতরটা খালি হয়ে গিয়েছিল অমনি। সকালে কিছু খেয়ে আসেনি সেদিন। ছাদের কোণে স্রেফ জলবমি হয়েছিল। এখন সেই পুলের ধারেই পেয়ারা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে আছে উপল। চোখ ফোনে স্ক্রিনে, আঙুল কিবোর্ডে। দুটো লাইন লিখছে, কাটছে, আবার লিখছে, ফের কাটছে। শব্দগুলো জুৎসই হচ্ছে না কিছুতেই। পেয়ারা পেড়ে সেধেছে রিয়াজ। উপল খায়নি। পেয়ারা খেতে তো সে এখানে আসেনি, এসেছে দুদণ্ড শান্তি খুঁজতে আর লিখতে। কাগজের টুকরোতে মুড়ে আনা ঝাল নুনে টাকনা মারছে রিয়াজ। মাঝে মধ্যে টাকরায় জিভ ঠেকিয়ে তৃপ্তির চোটে তক্ষকের মতো বিদঘুটে শব্দ করছে ছেলেটা। উপল এতক্ষণ পাত্তা দেয়নি, তবে বাঁশ দিয়ে মেরে গোয়ারগেলের মাথা ফাটানোর প্রস্তাবে ভারী বিরক্ত হলো সে। ও স্যার, বলুন না, বাঁচতে মেরে মুড়োটা ফাটতে দেবো গোরগেলটার? ও স্যার। কেন? ও কি ক্ষতি করেছে তোর? মারবি কেন? হলদে সরপড়া তেড়া বেঁকা দুপাটির দাঁত দেখিয়ে বোকার মতো হাসে রিয়াজ। লম্বা লম্বা নখ দিয়ে কোটে লাল হয়ে যাওয়া চুলে বিলি কাটতে থাকে। হেভি লাগে স্যার, মুড়ো ফাটতে দিলে যখন রক্ত গড়ায় গা হাত খুশিতে কেমন শিউরে শিউরে ওঠে। বললে বিশ্বাস করবেন নি স্যার, ছাগলের ছানাগুলোর মাথা ফাটতে দিলে যখন চোখ কপালে তুলে পা ছটকায়, দেখতে দেখতে আমার ঠ্যাং ফ্যাং কিরম অসাড় হয়ে আসে। লাল লাল সব মালগুলো গালের পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নামে, আর আমার তলপেটটা একদম আকপাক করে ওঠে। ফোনটা নামিয়ে রাখে উপল। এক দৃষ্টে তাকিয়ে থাকে রিয়াজের দিকে। ঠিকরে ওঠা বাঁ চোখের ফ্যাকাশে মনি, তামাটে চুল, প্রায় হাঁটু স্পর্শ করা হাত জোড়ায় ছুরির ফলার মতো নখ। ফুল প্যান্টটা পায়ের গোছ থেকে এক বিদ্যে উপরে শেষ হয়েছে। চওড়া কাঁধের ঈষৎ কুঁজো ছেলেটার জামার উপরের 3টে বোতাম খোলা। চ্যাটালো বাদামি বুকের ঠিক মাঝখানে একটা নিকুতি সাইজের আঁচিল। কালো ছ্যাঁতরানো মাংসপিণ্ড, দেখলে মনে হয় ঠিক যেন একটা চোখ। থ্যাবরা নাকের পাটা ফুলিয়ে বাতাসে কিসের গন্ধ শোঁকে রিয়াজ। বৃষ্টি আসবে ফের। কিভাবে বুঝলি? গন্ধ পাই স্যার, আপনাকে বললুম না সেই সেবারে সবকিছুর গন্ধ পাই। রাত্রিরে ঘুম আসে না মোটে, টালির চালেতে উঠে বসে থাকি, বাঁশ ঝাড়ে কচি পাতা গজায়, গন্ধ পাই। নয়নতারা ঝাড়ে আম পাতার জল ঝাড়ে, তেতো গন্ধ। খাল ধারে বসে ইরফানের চাচুরা সজারুর মাংস দিয়ে মাল টানে, গন্ধ পায়। ও পাড়ার বাদলের আম্মির ঘুমের ঘরে সায় উঠে যায়, মিষ্টি মিষ্টি গন্ধ পাই। পাড়ার কুত্তাটা ছানা বিয়োবে কদিন বাদে, ডেলা ডেলা ছানাগুলো মাদিটার পেটের ভেতর নড়ে, সে গন্ধ পাই। ঠিক যেন ভুনা গোস্ত। রোদ্দুর ওঠার আগেও গন্ধ পাই, বৃষ্টি আসার গন্ধ। ধুর খ্যাপা। এই দেখো, বিশ্বাস করেনে, সত্যি বলছি স্যার, গন্ধ আর খিদে। সেই জবে থেকে আব্বা আমার জন্য কালো মসজিদে দোয়া করলো, সেই তবে থেকে যত দিন যাচ্ছে না স্যার, আরো বেশি বেশি গন্ধ পাচ্ছি। আর খিদেটা থেকে থেকে বড্ড চাকার দিয়ে উঠছে। ঠিকই, যত দিন যাচ্ছে তোর খ্যাপামিটা লিমিট ক্রস করছে। আমি কিছু করিনি স্যার, ছিঁড়ে ঘরে আমার ভেতরে একটা জিনের ভাসছে, আমাকে দিয়ে খাওয়ায়। আমি যত খাই মালটার টকত পাই তত। ধ্যাৎ, উপল হাসে, দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙে। একটা ধূসর চাদর এসে
রোদ্দুরটাকে ঢেকে দিয়েছে। বাতাসে সোঁদাটে গন্ধ। শুরু হয় ব্যাঙেদের কোরাস। স্কুলের প্রথম দিনই রিয়াজের ওপর উপলের নজর পড়েছিল। লাস্ট বেঞ্চের এক কোণে থ্যাবড়ানো ছেলেটা, চুপচাপ, দু চোখে ফ্যালফ্যালে দৃষ্টি। মেয়েদের বেঞ্চের দিকে চেয়ে হাঁ করে বসেছিল সে। ঠোঁটের কোণ দিয়ে নাল গড়াচ্ছিল। ক্লাস 9-এর ছাত্র হলেও ছেলেটার অক্ষর জ্ঞান বলতে গেলে প্রায় কিছুই নেই। কোনো রকমের টেরা বেঁকা হাতের লেখায় নিজের নামটুকু লিখতে পারে। ফেল করে করে ক্লাস 9 অবধি এসেছে। এই স্কুলে পাশ ফেলের কোনো বালাই নেই। মাস্টার দিদিমণিদের কাজ বলতে হাজিরা নেওয়া আর মিড ডে মিলের চাল ডালের হিসেব মিলিয়ে রাখা। উপল যখন প্রথম প্রথম রিয়াজকে কিছু জিজ্ঞাসা করত, ছেলেটা কোনো উত্তর দিত না, হাঁ করে চেয়ে থাকতো শুধু। উপল বিরক্ত হয়ে উঠত। অন্য ছেলে মেয়েদের সাথে রিয়াজকে সে কখনো মিশতে দেখেনি। সাধারণত হাওয়াগোবা ছেলেদের উত্ত্যক্ত করাটা অন্য ছাত্রদের জন্য যেন অলিখিত নিয়ম, কিন্তু রিয়াজের ক্ষেত্রে ব্যাপারটা ছিল উল্টো। কেউ তাকে ঘাঁটাতে যেত না। হয়তো তার লম্বা শক্তপোক্ত গড়নটাই এর কারণ। লঙ্গরখানার মশলা বাটা শিলের মতো চওড়া বুক, কাঁধ আর ঢালাই ঘরের হাম্বর হাতুড়ির মতো হাত জোড়ার জন্যই হোক, বা তার ভাবলেশীন ফ্যাকাশে চোখের মনির জন্যই সবাই তাকে এড়িয়ে চলত। শুরুর দিকে টিফিনের সময়গুলো একা একাই ক্লাসে বসে থাকত উপল। কৌটো খুলে দুটো শুকনো মুড়ি গালে ছুঁড়ত, খচমচিয়ে চিবোত, কখনো বা পান্তার জলে চোঁ করে চুমুক দিয়ে কাঁচা লঙ্কায় কুচ করে কামড় দিত। হেডস্যারের ঘরে তখন মিড ডে মিলের ভাগ থেকে গেঁড়িয়ে রাখা মুরগি কষা আর সমুর মায়ের হাতে গড়া গরম গরম রুটি দিয়ে মোচ্ছপ চলছে। একদিন রিয়াজ পায়ে পায়ে এসে দাঁড়ালো, বাড়িয়ে দিল হাতের চেটো। ও স্যার, ফলসা এনেছি, খাবে? চালু না চায়? অজানা অচেনা গণ্ডগ্রামে অনাত্মীয়দের ভিড়ে এঁটে পড়া উপলের কাছে রিয়াজ যেন নেমে এসেছিল সাক্ষাৎ ফেরেস্তা হয়ে। হাতের চেটোয় কটা জংলা ফল বাড়িয়ে দেওয়া কদাকার ছেলেটাকে হঠাৎই বড় আপন মনে হয়েছিল উপলের। রিয়াজের আম্মি নেই ঢের দিন হলো। রিয়াজ ছোট থাকতে থাকতেই কি একটা কঠিন রোগ খেয়ে নিয়েছিল তাকে। রিয়াজের আব্বু রাজমিস্ত্রির জোগাড়ে খাটে। ছোট থেকেই এধার ওধার চড়ে ঘুরে খুঁটে খেতে শিখে গিয়েছিল রিয়াজ। এই বয়সকালে এসে তার আব্বু আবার নতুন বিয়ে করেছে একটা। নতুন আম্মি আছে, আব্বুর মুখ দিয়ে রক্ত ওঠে, নতুন আম্মি দেখভাল করবে। ভালোবাসে তোকে? আমি ঘরে গেলে খিস্তি পায়। কেন রে? হাইতে গেলে আমি দেখি যে ধর্মার ফাঁক দিয়ে খুব ফসা, গায়ে দিয়ে যেন তেল গয়, মিষ্টি গণ্য। রিয়াজের এই ভাবলেশীন উত্তরগুলো প্রথম প্রথম উপলের কাছে বড় অদ্ভুত ঠেকত, কিন্তু এখন আর অবাক হয় না সে। উপল বুঝে গেছে রিয়াজ মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। সে জানে না সে কি বলছে বা করছে। রিয়াজের বদখত চেহারা আর কাজ কারবারের জন্য স্কুলের সবাই তাকে এড়িয়ে চলে, ঘেন্নাও করে কেউ কেউ। তবে উপলের মনে ক্রমেই এক অদ্ভুত মায়া জন্মাতে থাকে এই মামরা ছেলেটার প্রতি। রিয়াজের প্রতি তার এই মায়া ফাটা কার্নিশের কোণ ঘেঁষে মাথা চারা দেওয়া বটের চারার মতন বেড়ে চলে নিঃশব্দে, উপলের নিঃসঙ্গতার সঙ্গী হয়ে। বৃষ্টি এখনো ধরেনি। তেরপল ঘেরা ঘুপচি বারান্দার এক কোণে ভাত ফুটছে। কেরোসিন ভাতের মাড় আর আশটানি বর্ষার গন্ধে মাদুরে বসা ছেলেপুলেগুলো মাঝে মধ্যেই আনচান করে ওঠে। সারা বিকেল মাঠ ঘাট বনবাদার চষে পেট চুঁই চুঁই তাদের। তবে 9টা না বাজলে মাস্টার কিছুতেই ছুটি দেবে না। মোড়ায় বসে ঠ্যাং নাচায় উপল।
ডান হাতে তর্জনী আর মধ্যমার ফাঁকে ধরা সিগারেট ফিল্টার ছুঁতে চায়। পলেস্তারা খসা দেওয়ালের বুকে গোনা যায় জং ধরা রডের পাঁজরা। মোমবাতির আলোয় উপলের মস্ত ছায়াটা পুঁজো কদাকার দৈত্যের মতো দেখায়। তার ঠিক সামনেই ঘাড় গোঁজ করে খাতায় ঝুঁকে আছে দুলে পাড়া সুমি। সুমি কলেজে পড়ে। বাকি সব ছেলেপুলে এখনো স্কুলের গণ্ডি টপকাতে পারেনি। মোমবাতির শিখার কাঁপুনি বয়ে নিয়ে চলেছে একটা ঘামের ফোঁটা। ফোঁটাটা সুমির গলায়। তার পিছনে উপলের আর চোখ গড়িয়ে নামে গভীর খাঁজে। চোখ তোলে সুমি। উপলের চোখের পাতাটা সামান্য কেঁপে ওঠে। সুমির ঠোঁটের কোণে বাঁকা হাসি। নাইটের উপর ওড়না জড়িয়ে পড়তে আসে মেয়েটা। ডাঁসা পেয়ারার মতো চেহারা, বিট নুনের মতো মাজা তার রং। পেনটা খাতার উপর গড়িয়ে দেয় সুমি। বলে, ও স্যার, দেখে নাও, লিখি ফেলেছি কিন্তু। আমি যাই, ভাতের ফ্যানটা গেলে দিকে। ওড়নাটা মাদুরের উপর আলগোছে ফেলে রেখে উঠে দাঁড়ায় সুমি। ছেলেগুলো লেখা ফেলে হাঁ করে দেখে ভারী কোমরের প্রস্থান। ওই হয়েছে তোদের? 9টা বাজতে যায় এখানে, তাড়াতাড়ি কর। আধা সরকারি গ্রাম্য স্কুল। পার্মানেন্ট টিচার বলতে হেড স্যার রিজওয়ান সর্দার, ইংরেজির খোকন নস্কর, অঙ্কের মন্টু দাস, বিজ্ঞানের শিক্ষিকা আফিয়া বেগম। ম্যাটার্নিটি লিভে যেতে একজন প্যারা টিচারের প্রয়োজন ছিল। উপল মেজো মামা মারফত খবরটা পায়। উপলের মেজো মামা কলকাতার এক ডাক সাইটে এমএলএর কাজটাজ দেখেন। হাজার রকম ঘোঁতঘাঁত ফন্দি ফিকির তার মাথায় দিনরাত কিলবিল করছে। শোন অপু, এই ভ্যাকেন্সিটা প্যারা টিচারের। এই কাজে মাইনে কম আমি জানি। ব্যাপারটা হলো ক্লার্কের পোস্টটাও ওখানে ফাঁকাই আছে। হেড স্যারই সব সামলাতেন এতদিন, আর পেরে উঠছেন না, বুঝলি। আমি বলে দিয়েছি আমার ভাগনা ক্লার্কের কাজও করে দেবে। 1,000-5 আরও পাবি। ক্লার্কের মাইনে আবার প্যারা টিচারের চেয়ে ঢের বেশি। বছর কয়েক লেগে থাক না, ইলেকশনটা মিটুক, তারপর সুযোগ বুঝে পার্মানেন্ট করে দেবো। খন মেজো মামা চোখ টিপেছিলেন। মাথা নিচু করে ভাঙা গালের খোঁচা খোঁচা দাড়ির আবরণে হাত বোলাচ্ছিল উপল। তড়িঘড়ি তার বাবা মেজো মামাকে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, ও যাবে যাবে। এখানে থেকে তো ভালো কিছু হচ্ছে না। বাবুর যা বাঁধিয়ে রাখার মতো রেজাল্ট, তার উপর কোনো চেষ্টাও নেই। দিন রাত খালি আড্ডা মেরে। যক্ষার হুলফোটা কাশিতে কথা শেষ করতে পারেনি বাবা। বাবার হাঁটুতে একটা হাত রেখেছিলেন মেজো মামা। ওসব নিয়ে আপনি ভাববেন না জামাইবাবু। একব্বরপুরে গিয়ে পড়লে ছেলে একদম চেঞ্জ হয়ে যাবে, হোক না প্যারা টিচার। তা আপনি লোককে বলতে যাবেন কেন? বলবেন ছেলে আমার স্কুল মাস্টার, তার উপর ক্লার্কের কাজের মাইনেটাও পাবে। রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো রুগ্ন মা একবার মিনমিন করে আপত্তি করেছিল। একদম অজ পাড়াগা ছেলেটা থাকবে কোথায়? কি খাবে? থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। ওখানে আমাদের এমএলএ সাহেব মামলা টামলা করে ওর জ্ঞাতিদের একটা জমি হড়কেছিলেন। ওই জমিতে একটা একতলা বাড়ি তালাবন্ধ হয়ে পড়েই আছে। উপর থাকার ব্যবস্থা আমি সেখানেই করে দেব। এবার দুটো চাল ডাল যদি ও ফুটিয়ে নিতে পারে। কোলের উপর চিৎ করে রাখা নিজের দুহাতের পাতার দিকে তাকিয়েছিল উপল। ফ্যাকাশে রক্তশূন্য চেটোয় অসংখ্য আঁজি আঁজি রেখা। কাটাকুটি খেলেছেন বিধাতা। সরু সরু আঙুলগুলো। আর কিছু না পারি ওইটুকু পারবো। তুমি ওদের হ্যাঁ করে দাও মামা। সব জেরক্স টেরক্স আমি আজকেই দিয়ে দিচ্ছি। সেই থেকে এই কচুবনের মধ্যিখানে তেরপল ঘেরা ইটের খাঁচায় চাল ডাল ফুটিয়েই উপলে দিন কাটছে। ঘড়ির কাঁটা 9টা ছুঁতে না ছুঁতেই ছেলেপুলেদের তাড়া লাগায় উপল। ওই চল ওঠ, এবার প্রচুর কাজ বাকি আছে এখনো। এই জাকির, মাদুরটা গুটিয়ে দে। এই লালটু, বইটা তুল। হাত চালা বৃষ্টি, ওট ওট ওট। ঢুলতে থাকা ছেলে মেয়েগুলো প্রাণ ফিরে পায় যেন, অন্ধকারে মিলিয়ে যায়।
গোটা ছয়েক ছেলে মেয়ের কটর কটর বকম বকম আলো আঁধারি ঘরের চৌকাঠ পেরোয়, বারান্দার ভিজে সিঁড়ি বেয়ে নামে, প্রকাণ্ড জংলা বাগানের ফার্ন আর কচুর ঝাড় পেরিয়ে মিলিয়ে যায় অন্ধকারে। ঘরের এক কোণে বসে ভাত বাড়ছিল সুমি। তার খাতার পেছনে পেনের আঁকিবুকি কাটতে কাটতে সেদিকেই আনমনা হয়ে চেয়েছিল উপল। হাওড়া জেলার অজপাড়া গাঁয়ের গরিব ঘরের মেয়ে হলে কি হবে, চেহারার জেল্লায় আচ্ছা আচ্ছা শহুরে সুন্দরীকে টেক্কা দেবে সুমি। সুমির বাপটা বাজি কারখানায় কাজ করত, কারখানাটা বন্ধ অনেক দিন। সুমি, তোদের চলে কি করে? খাস কি? ভাইগুলো রোজ একবেলা করে খায় আর একবেলা খায় না। আমি একদিন খাই, পরদিন আর খাই না। সুমির নির্লিপ্ত উত্তর শুনে প্রথম প্রথম অবাক হতো উপল, এখন আর হয় না। দেশ ঘরে এটাই দস্তুর। ভাতের হাঁড়ির ঢাকা সরাতেই গবগবিয়ে বেরিয়ে আসে গরম ভাপ। অনায়াসে গরম ভাতের পেট চিরে আলু বের করে আনি সুমি। খোসা ছাড়াতে থাকে খালি হাতেই। সুমির খাতাটা মাদুরের ওপর ছুঁড়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ায় উপল। বাড়িটা একদম একটেরে, বাগান পেরিয়ে কাঁচা রাস্তা, মিনিট 5 হাঁটলে তবে মোল্লাপাড়া। ক্ষণিকের বৃষ্টি বিরতিতে মেঘ কেটে গিয়ে চাঁদ উঠেছে। বর্ষা চাঁদের ভিজে আলো কিছুটা শুষে নেয় ফার্নের জঙ্গল, বাকিটা পিছলে যায় কচু পাতায়। বাড়ির পেছন থেকে শব্দ আসে। ডোবার ধারে একটা বুড়ো শেয়ালের বাসা। মাঝে মধ্যে ডাকে শেয়ালটা। ইঁটো কাঁটার সন্ধানে শুঁকে বেড়ায় উপলের ঘরের চারপাশ, বারান্দার সিঁড়ি, গন্ধ নেয়। তবে আজ হঠাৎ করেই থেমে গেল শেয়ালটা। একটা অস্পষ্ট ছটাপটির শব্দ, তারপর আবার সব চুপচাপ। উপল ভাবে শেয়ালটা ভামটাম মারল বোধ হয়। পকেট হাতড়ে সিগারেট বের করল উপল। কোত্থেকে একটা পেঁচা ডেকে ওঠে। সরসরিয়ে পালায় একটা পগেয়া বেঞ্জি। সিগারেটটা ঠোঁটে ছোঁয়াতে না ছোঁয়াতেই ফিসফিসিয়ে কে যেন ডেকে ওঠে, স্যার, ও স্যার। চমকে তাকায় উপল। বাঁদিকে নজর যায় তার। দুহাতে বারান্দার গ্রিল ধরে লটকে রয়েছে এক আধার দিয়ে গড়া মূর্তি। চাঁদের আলোয় এক আশ্চর্য সিলুয়েট। হ্যাঁ, কে? রিয়াজ? হ্যাঁ স্যার। তুই এখানে কি করছিস? কি করছিস এখানে? স্যার, কদিন না বড্ড বেশি গন্ধ পাচ্ছি রাতের দিকে, আর খালি খিদে পাচ্ছে। ভাত খাবি? ও খিদে নয় স্যার, জ্যান্ত খিদে। বলেছিলাম তো স্যার তোমাকে, পেটের ভেতরে কিরকম ডাক ছাড়ে, মাথার ভেতরে হিসিয়ে খালি কি সব কথা বলে। কি আবার কি বলে? ওই জিনটা স্যার, জ্যান্ত জিনিস মেরে খেতে বলে। সেই গড়েলটা, ওটাকে খেলুম, পেট ভরল নি। সেটিকে মারবার সময় আবার ল্যাস দিয়ে ঝাপটা মেরে চোখটা ফাটতে দিল আমার। দেখুন স্যার, দেখুন দেখুন। বাড়ি জারি আছে। শিয়াল মেরেছি স্যার, পেছনে ডোবার পুরো শিয়ালটার ঘাড় মোটকে দিচ্ছি। আগে খেয়ে নি, তারপর যাবো খন। তুমি খাবে স্যার? উপলের কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমে। সে কিছু বলার আগেই এই এই, এত রাত্রিরে স্যারকে ডিস্টার্ব করতে আইছিস? ঝাঁটাখানা বের করবো দেখবি? উপল টেরই পায়নি তার পেছনে সুমি কখন এসে দাঁড়িয়েছে। গ্রিলে আলগা হয় রিয়াজের আঙুল। ঝুপ শব্দে লাফিয়ে নামে সে। হঠাৎই বারান্দার জোরালো বাল্বের আলোটা জ্বলে ওঠে। কারেন্ট এসেছে। উপল দেখে আলোর গণ্ডির শেষ প্রান্তে দাঁড়ানো রিয়াজের নষ্ট চোখটা ওপরানো। তার জায়গায় দগদগে গর্ত, খালি গা, বুকের আঁচিলটাও হাওয়া। তার বদলে বুকের ঠিক মাঝখানে একটা ড্যাব ড্যাবে চোখ। মুহূর্তের মধ্যে জংলা অন্ধকারে অদৃশ্য হয় রিয়াজ। বিস্ময়ের ঘোর কাটে না উপলের। বেকুবের মতো দাঁড়িয়ে থাকে সে। স্যার, ভেতরে চলো, ভাতটা ঢাকা রেখে এইছি, টিকটিকি পড়বে।
ভাতের থালার সামনে বাবু হয়ে বসেছে উপল। গরম আলুটা বুড়ো আঙুলে টিপে গালছে সুমি। ওই হারামজাদাটাকে তুমি অত লাই দাও কেন স্যার? ওই রিয়াজটা মামারা ছেলে, মানসিক প্রতিবন্ধী, তার উপর ওর কি অত বোঝার ক্ষমতা আছে? আলুতে সর্ষের তেল ঢালে সুমি। শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে আলু মাখতে থাকে। ও পাগলা ফাগলা কিচ্ছুটি নয় স্যার। ও কোনো মানসিক রোগ টোগ নেই। ওর ভেতরে একটা জিনের বাসা আছে। তোমরা শহরের লোক, তাই বিশ্বাস করবেন। ভাতের থালাটা এগিয়ে দেয় সুমি। ধুর, ওসব ভুলভাল গাঁজাগুড়ি খবর বলিস না তো সুমু। পড়াশোনা শিখেছিসকে এইসব বিশ্বাস করবি বলে? ও মা, পড়াশুনো শিখছি তো পেট চালাবো বলে, আর বিশ্বাস করবো নি বা কেন? তুমি তো বছর খানেক হলো এইছো স্যার। আমাদের 7 পুরুষের বাস এই গাঁয়ে। আমি যা শুনেছি আর জন্মে অবধি যা যা দেখেছি, তোমাদের শহরের লোকজন শুনলে হাসবে, তাই বলে লাভ নেই। বেশ ভালো কথা। তুই আমাকে বল, রিয়াজ বেচারা করলোটা কি? কি কি করলো মানে? ওর আম্মিকে তো কি একটা রোগে ধরেছিল। চোখ কপালে তুলে ঘি ঘি করতো, মুখ দিয়ে গ্যাঁজলা তুলতো। আম্মি মরতে রিয়াজকেও ধরলো তো সেই রোগে। অনেক হেকিম টেকিম করেও যখন কিছু হলো নি, রিয়াজের আব্বা তখন ওই কালো মসজিদে দোয়া করলো। কালো মসজিদ? কালো মসজিদটা আবার কোথায়? কেউ জানে না স্যার। ওরা বলে কালো মসজিদ আপনি খুঁজলে পাবেননি, যা সময় হবে সেই দেখতে পাবে। ওই কালো মসজিদে দোয়া করতে তো রিয়াজ সেই বেলায় জানে বেঁচে গেল, কিন্তু কেমন ধারা যেন হলো। ওদের মৌলবী সাহেব বলে কালো মসজিদ নাকি শয়তানের আস্তানা। শয়তান কারো জান বাঁচাই নে, কিনে নেয়, গোলাম বানিয়ে রাখে। আর দম নেয় সুমি। ভাতের থালা থেকে মুখ তোলে উপল। আর 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 তার শরীরের মধ্যে জিন পালে। রোগ থেকে সেরে ওঠার পরপরই রিয়াজ তো ব্যাং ট্যাং খাওয়া শুরু করেছিল। যত তার বয়স বাড়তে লাগলো, তার খিদে তত চঞ্চনে হলো। ইঁদুর, ছাগল, কুকুর, শেয়াল কিচ্ছু বাদ দেয়নি। মারও খেয়েছে কম নাকি? নিজের আব্বার কাছে, বাইরের লোকজনের কাছে। সেবার কার একটা পোষা কুত্তাকে ঘাড় মোটকে মারতে গাজীপাড়ার ছেলেগুলো তো বাঁশ দিয়ে মেরে মেরে হাত পা ফাটতে দিল। খাল ধারে ফেলে রেখে গেছিল তোকে। হলে কি হবে? কই মাছের জান যে। পরদিনই দেখি গা ঝাড়া দিয়ে উঠেছে। তাকত কম নাকি? 3 দিন দানবের মতো চেহারা হচ্ছে। সব ওই জিনের কেরামতি স্যার। গত বছরই তো আমাদের পাড়ার ওই শিবদাস কাকা দেখেছিল স্কুলের পেছনের ওই এদো পুলটা থেকে ঠ্যাং টেনে একটা পচা বাছুর তুলে আনছে রিয়াজ খাবে বলে। ধুর, সে তো সমুর মা রিয়াজকে দিয়ে তুলিয়েছিল। পচে গন্ধ ছাড়ছিল বিচ্ছিরি। সে তুমি বিশ্বাস না করার হলে করুনি স্যার। তবে ওই রিয়াজের থেকে একদম সাবধান। রাত্রিবেলা ঘরে ঢুকতে দেবে না একদম। বনে জঙ্গলে একা একা বাস তোমার। জিনফিনকে দাওয়াত দিয়ে ঘরে ঢোকানোর দরকারটা কি? ভালোই তো, ঘরে জিন থাকলে চোট্টর আসবে না। সাবধান করার ছিল, করে দিলুম। এইবার তোমার ব্যাপার স্যার। হাত মুখটা ধুয়ে এসো দেখি, আমি বিছানাটা করে দিই ততক্ষণ। বাইরে থেকে মুখ হাত ধুয়ে এসে উপল দেখে তক্তপোষের বিছানার উপর হামাগুড়ি দিয়ে চাদর টান টান করছে সুমি। সস্তা নাইটিটা গুটিয়ে হাঁটুর উপর উঠেছে। নির্লোম তার পায়ের ডিমি। টিউবের আলোয় চকচক করে নিটোল বাহু জোড়া। উপলের বারমুডায় কাঁপুনি জাগে। ফোনটা ভাইব্রেট করছে। স্ক্রিনে দপদপাচ্ছে মানসীর নাম। ফোনটা কানে তোলে উপল। চোখ তখনও সুমির ভারী পেছনে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোমায় পরে করছি। না, এখনো হয়নি, পড়াচ্ছি।
লাগবে ঘন্টাখানেক মতো লাগবে এখনো। হুম শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ রাখো, কাল কথা বলবো। হ্যাঁ স্কুল ছুটি আছে। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ লাভ ইউ। বাই। ফোনটা কেটে মোড়ার উপর রাখে উপল। পরনের গেঞ্জিটা খুলে ছুঁড়ে দেয় বিছানায়। বিছানা পেতে দিয়ে নেমে আসে সুমি। মাদুরের ওপর রাখা খাতাটা তুলে উঠে দাঁড়াতেই উপলের মুখোমুখি হয়। না, ঠিক মুখোমুখি বলা চলে না। ছোটখাটো গরনের সুমির গরম নিঃশ্বাস উপলের খোলা বুকে। শিরায় শিরায় আগুন। সুমির গলায় ঘাড়ে চিকচিকে ঘাম জমেছে। গন্ধ পায় উপল, মাতাল করা গন্ধ, কষা মুরগির গন্ধ। ঠিক যেমনটা সুমি রেঁধে আনে। জল আসে উপলের জিভে। সুমির চোখ মেঝেতে। হাতের খাতাটা গোল করে পাকাতে থাকে সে। চলি গো স্যার, সকালে এসে বাসনগুলো মেজে দেবো খন। তুমি দৌড়েটে শুয়ে পড়ো। সুমু, এই সুমু। স্যার ছাড়ো। সুমি হাতটা ছাড়িয়ে নেয়। বাপি আজ থেকে আবার কাজে লেগেছে গো স্যার। জরির কারখানায় ভ্যান টানার কাজ। সামনের মাস থেকে ফের মাইনে দেবো। বাইরে ব্যাঙেদের কোরাস আর সোঁদাটে অন্ধকারে হারিয়ে যায় সুমি। দেওয়ালে পিঠ দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে উপল। ঠান্ডা চেটো, গরম কানের পাটা। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বর্ষার বিকেলে নীরবতা ফেঁড়ে একঘেয়ে সুরে ডেকে চলেছে কটা শেয়াল। বাঁশবাগানের ঝুঁচকো আধার ভেদ করে ভেসে আসে কার যেন কান্না। দিনভর আকাশ চষে ভারাক্রান্ত কাঠকয়লা রঙের মেঘগুলো জড়ো হয়ে ঢেকে দিয়েছে আকাশের নীল। পশ্চিম আকাশে মেঘ চাদরের এক চিলতে ফাঁকে উঁকি দিচ্ছে গনগনে লাল কয়লার টুকরো। দিগন্তে সেই মায়াবী আকাশ ফুঁড়ে উঠেছে দুটো প্রকাণ্ড আবলুস রঙা স্তম্ভ। কালো মসজিদ, মিশকালো গ্রানাইটের গম্বুজের মাথায় থেকে থেকেই ঝলসে উঠছে বিদ্যুৎ। পূব দিক থেকে একটা শিরশিরে হাওয়া এসে ভারী করে তুলেছে উপলের চোখের পাতা। আলপথ দিয়ে হনহনিয়ে সাইকেল হাঁটাচ্ছে উপল। দু চাকাতেই কে যেন হাওয়া ফেলে দিয়েছে। কালো মসজিদে তাকে পৌঁছতেই হবে। কেন হবে তা সে জানে না। পথের দুপাশে দিগন্ত বিস্তৃত চাষের জমি, মাছের পুকুর, সবুজ মাঠ আর বিলের পানা আলাদা করার জো নেই। আলপথ যেন আর শেষ হয় না। হঠাৎই ডান পাশের কাদা মাঠে চোখ পড়তেই উপল দেখল কাদার উপর উপুড় হয়ে কি যেন একটা পাক খাচ্ছে। গোয়ার গেল বোধ হয়। খানিকটা এগিয়ে পথটা ডান দিকে বাঁক নিয়েছে। বাঁকের কাছে পৌঁছে উপল বুঝল কাদায় উপুড় হয়ে শুয়ে থাকা প্রাণীটা আসলে একটা মানুষ। থমকে দাঁড়ালো উপল। মানুষটা কাদায় মুখ গুঁজে কিছু একটা করছে। মাতাল নাকি? বিস্মিত উপল দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর সাইকেল স্ট্যান্ড করে ধীরে ধীরে নেমে আসে ঢাল বেয়ে। আকাশ চাপা গর্জন ছাড়ে। উপলের উষ্ণ কপালে এসে পড়ে একটা বড় ঠান্ডা ফোঁটা। বৃষ্টি নামছে। উপুড় হওয়া মানুষটার পরনে সাদা জামা। পিঠের দিকটা এখনো পরিষ্কার। নীল ফুল প্যান্টটা সাইজে ছোট। চওড়া কাঁধ, আড়া বাঁশের মতো ছড়ানো দুহাত। মানুষটা গপ গপ শব্দে মাটি খাচ্ছে। উপলের হাত পায়ের চেটো ঠান্ডা বরফ হয়ে আসে। রিয়াজ ধীরে ধীরে মুখ তোলে রিয়াজ। দুহাতে ভর দিয়ে কোমর থেকে তুলে ধরে গোটা শরীর। মুখ, গলা, বুকের ওপর লেপ্টে থাকা কাদার আস্তরণে তাকে একটা কুৎসিত বিশালাকার গোসাপের মতো দেখায়।
ফাঁপা দৃষ্টিতে উপলের দিকে তাকায় সে। বুক থেকে খসে পড়ে কাদার আস্তরণ। বুকের ওপর মাংসের ডেলার মতো জেগে থাকা আঁচিলটা নড়ে ওঠে। চামড়ার মোড়ক সরে যায় দুদিকে। একটা একটা চোখ পিট পিট করে ওঠে সেটা। রিয়াজ! ফের কাদায় মুখ ডুবিয়ে দেয় রিয়াজ। গোগ্রাসে গিলতে থাকে কাদা। দম বন্ধ হওয়ার যেন কোনো ভ্রুক্ষেপ নেই। উপলের সারা শরীর জুড়ে একটা শীতল স্রোত বইতে থাকে। রিয়াজকে ছোঁয়ার সাহস পায় না সে। এই রিয়াজ, এসব কি করছিস? কাদা খাচ্ছিস কেন তুই? ফের মাথা তুলে নিষ্প্রভ চোখে উপলের দিকে তাকায় রিয়াজ। মুখ দিয়ে তার ঝরে পড়ে কাদা। আমি না স্যার, চিন্তা বললো এখানে এসে খা, খুব মিষ্টি গন্ধ, খুব আরাম পাবে। তা বলে তুই কাদা খাবি? উঠে আয় রিয়াজ, উঠে আয়। উঠবো নি স্যার, খাবো, আরো খাবো। কাদা আমি খাইলে স্যার, কাদা খাই রে, দেখবেন স্যার কি খাচ্ছি। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই রিয়াজ আবারও কাদা গিলতে শুরু করে। এবার উপল রিয়াজকে বাধা দেওয়ার চেষ্টা করে। নিচু হয়ে দুহাতে টান মারে উপলের বাঁ কাঁধ ধরে। এই রিয়াজ, থাম থাম। এই রিয়াজ, থাম, চল চল এখান থেকে, ওঠ ওঠ রিয়াজ। রিয়াজ আবার মুখ তোলে, মেলে দেয় তার হাঁ। এবার এবার দেখতে পায় উপল রিয়াজের মুখের ভিতর কিলবিল করছে অসংখ্য কেঁচো। চিবোতে শুরু করে রিয়াজ। গিলে নেয় কিলবিলে প্রাণীদের অস্তিত্ব। তার লকলকে কালো জিভখানা বেরিয়ে আসে। গোসাপের মতো চেরা জিভ, কুচকুচে কালো। অঝরে বৃষ্টি নামে। চারিদিক ঝাপসা হয়ে আসে সেই বৃষ্টিতে। বৃষ্টির জলে ধুয়ে যেতে যেতে রিয়াজের মস্ত শরীরটা একটা একটা গোসাপের রূপ নেয়। উপলের গাল স্পর্শ করে সেই স্যাঁতস্যাঁতে জীব। হঠাৎই অস্পষ্ট হতে শুরু করে তার চারপাশ। ঘন কালো মেঘে ছেয়ে যায় চরাচর। পাঁকের গন্ধ, কুৎসিত গোসাপ, কিলবিলে কেঁচো, আঁচিলের চোখ, সবকিছু ধীরে ধীরে বিবর্ণ হতে থাকে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে উপলের। বর্ষা, বিকেল, রিয়াজ সব মিলিয়ে প্রকাণ্ড যেন এক কাদার তাল ডেলা পাকাচ্ছে, পাক খাচ্ছে বন বনিয়ে। খাবি খেতে থাকে সে। বালিশ থেকে মাথাটা পড়ে যেতেই চোখ খুলে উপল। সারা শরীর ঘামে জবজবে, কষবে গড়িয়ে পড়েছে লালা। জানালার বাইরে কচু পাতার ওপর টুপটাপ বৃষ্টির ফোঁটার শব্দ। ব্যাঙ ডাকছে। ঘুরছে না পাখাটা। লোডশেডিং হয়েছে আবার। বিছানায় উঠে বসল উপল। বুক ঢিপ ঢিপ করছে এখনো। অন্ধকারে হাতড়ে হাতড়ে বালিশের পাশ থেকে ফোনটা তুলে নেয় সে। লকের বোতামে চাপ দিয়ে চোখের সামনে তুলে ধরে ফোনের স্ক্রিন। 2:40। ভোর হতে এখনো ঢের দেরি। বিছানা থেকে নেমে ঘরের কোণে রাখা জলের বোতল তুলে নেয় উপল। বুক ভরে দম টানে সে। স্বপ্নটার কথা ভাবতে থাকে। গায়ে কাঁটা দেয় তার। জানালা দিয়ে চাঁদের আলো চৌকো হয়ে এসে পড়েছে তার সামনের দেওয়ালে। তক্তপোষে ফিরে এসে গা এলিয়ে দেয় উপল। মাথার পেছনে দুহাত, গা খালি, এলোপাথারি ভাবনা আসে। সকাল সকাল উঠতে হবে কাল, অনেক কাজ। রিয়াজকে ডাকতে হবে। স্যার! চমকে উঠে উপল। উঠে বসে জানালার দিকে তাকায়। শিরশিরে হাওয়ায় পর্দা নড়ে। কচু পাতায় ঠিকরে আসে ঝকঝকে পূর্ণিমা। কই, জানালার গড়ার ধরে কেউ তো ঝুলছে না। ডাকটা তাহলে এলো কোত্থেকে? ও স্যার!
উপলের বুকের ওপর কে যেন একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ডাকটা এসেছে তক্তপোষের তলা থেকে। বল। আজ রাত্রিটা এখানে থাকি স্যার? চুপ করে থাকে উপল। ঘরটা জুড়ে দানা দানা ভয় বাসা বাঁধতে থাকে। সকাল হতেই পাইলে যাবো স্যার, নইলে ওরা মেরে ফেলবে আমাকে। কারা? আব্বা, পাড়ার ছেলেরা, সব ভাই। তুমি শুধু আমাকে ভালোবাসা দিয়েছো স্যার। তক্তপোষের ওপর কাঠ হয়ে বসে থাকে উপল। কোনো কথা সরে না তার মুখ দিয়ে। আজকে না খিদেটা সামলাতে পারছিলাম নি মোটে। কলগেটটা মারলুম, সে শালা কারা চোখটাকে গেলে দিল। শালটাকেও খেলুম, তাতেও পেটে যাটা মরল নি। উপলের চোখ যায় ঘরের দরজার দিকে। বিছানা থেকে নেমে এক লাফে সে পৌঁছে যাবে দরজার সামনে, কিন্তু কিন্তু তারপর খিলটা বড্ড হাঁটো। নিচ থেকে ৩-৪ বার ধাক্কা দিলে তবে খোলে। ততক্ষণে রিয়াজ অনায়াসে বেরিয়ে আসবে তক্তপোষের তলা থেকে। এখানে ঢুকলে কি করে রিয়াজ? দেয়াল বে ছাদে উঠলুম স্যার। এখন আমি ওই টিকটিকির মতো দেয়াল বে উঠতে পারি। তোমার ছাদের দরজাটা তো আছে না ঠিক করে, ঠেলতেই খুলে গেল। আমাদের নেমে এসে দেখি তুমি ঘুমাচ্ছ। তোমাকে দাঁড়ে দাঁড়ে অনেকক্ষণ দেখলুম স্যার। ছাদের আলো, কি সুন্দর ঘুমাচ্ছিলে তুমি। আমার বুক ফেরে জিনের একটা চোখ উঠেছে, সেইটা দিয়েও দেখছিলুম তোমাকে। কি সুন্দর গন্ধ তোমার কলিজার, ঠিক ঠিক ওই পুরো শেয়ালের কলিজাটার মতন। তোমার খাটের নিচে আরো সুন্দর গন্ধ পেলাম স্যার, ভুনাগোস্তর গন্ধ। সেই থেকে এখানে এসে দিয়ে আছি। তুই তবে এখানে থাক, আমি একটু বারান্দায় যাচ্ছি, একটা সিগারেট খাবো। যেউনি স্যার, যেউনি, দরজা খুলো নি আজ রাত্রিরে। ওরা সব বাস ফাস নিয়ে ঘুরছে, মেরে থেতো করে দেবে। কেন? ওই যে স্যার, খিদে মিটলু নিজে, খেলুম। কি খেলি? আব্বা আজ ঘরে ছিল নি, খিদে পেটে ঘরে ঢুকেছি, দেখি সে মাগি তার কোলেরটাকে মাই খাওয়াচ্ছে। নতুন আমিকে খেয়েছি স্যার, কোলেরটাকেও। বড্ড ভালো খেতে। কি করবো স্যার, খিদে যে বাঘ মানে না মোটে। মোল্লাপাড়ার দিক থেকে শেয়ালের কোরাস ওঠে। আম গাছে ক্যাঁক কেঁকিয়ে ডাক ছেড়ে ডানা ঝাপটায় কোনো পাখি। সাপ ঢুকেছে বোধহয় বাসায়, ডিম খাবে। শরীর ছেড়ে দিতে থাকে উপলের। বালিশে মাথা রাখে সে, জানালার দিকে পেছন করে শোয়ে। পিঠে সুরসুরি দেয় ঠান্ডা বাতাস আর চাঁদের আলো। আদিম এক আচ্ছন্নতা গ্রাস করে ঘরটাকে। স্যার, স্যার, কি? খিদে লাগছে। মুড়ি খাবি? না না স্যার, ওসব ভাল লাগে না মোটে। উপলের হাত পা ঠান্ডা বরফ। ঢোক গেলে সে। ভয় হচ্ছে স্যার। উপল চুপ। ভয় খাবেন নি স্যার, আপনাকে খাবো নি। তক্তপোষের তলায় যেটা রয়েছে সেটা খাবো স্যার। মিনিট খানিকের নীরবতা। উপল ভাবে এমনিতেই রিয়াজকে পিটিয়ে মারবে গ্রামের লোক, তার উপর ওকে দিয়ে যদি তক্তপোষের তলাটাও সাফ করিয়ে নেওয়া যায় তাহলে। বেশ, খা, তবে ঘর নোংরা করবি না। হ্যাঁ স্যার, এখন একটু খাই, বাকিটা বাগানে রেখে খাবো। ঠিক আছে। পায়ের কাছে পড়ে থাকা চাদরটা কাঁধ অবধি টেনে নেয় উপল। জানালার দিকে ফিরে শোয় সে। ঘন কালো মেঘে ঢেকে গেছে চাঁদ। ভেজা বাতাসে মোল্লাপাড়ার দিক থেকে অস্পষ্ট হল্লা ভেসে আসে। খাটের তলায় খপ খপ করে কি যেন পাকলায় রিয়াজ।
দাঁতে জোর আছে ছেলেটার। স্যার, আবার কি? তুমি ওকে কালো মসজিদে দোয়া করেছিলে স্যার? কেন? তোমার ভেতরেও ঝিল আছে স্যার। মাগিটার তলাটার কিচ্ছু রাখনি, ছেদরে দিচ্ছে একেবারে। কি মিষ্টি গন্ধ। বিরক্ত হয় উপল। বলো না স্যার। তোকে কেন বলবো? আমি আর তুই একই, তাই না গো স্যার? আমরা হলুম কুল, তাই তো? কি গো বলো না স্যার, বলো না, বলো। চুপ করে থাকে উপল। বাইরে মুষলধারে বৃষ্টি নামে। সাহিত্য সমাহারে আজ শুনছিলেন ভয়ের 6 লাভ সিরিজের চতুর্থ গল্প নির্বাণ রায়ের কলমে ঘুল। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। উপলের চরিত্রে শুভ্রদীপ, রিয়াজের চরিত্রে অর্ক, সমুর মায়ের চরিত্রে শাশ্বতী চক্রবর্তী, মন্টুবাবুর চরিত্রে অনুপম ভট্টাচার্য, সুমিত চরিত্রে তন্দ্রিমা মণ্ডল, মেজ মামার চরিত্রে উৎপল সরকার, উপলের বাবার চরিত্রে শরীদ ভট্টাচার্য এবং মায়ের চরিত্রে অর্পিতা আইচ। আজকের গল্পে শ্রুতিনাট্য রূপদানে স্ক্রিপ্টার থেকে মধুরিমা, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক, ইনস্টা এবং স্পটিফাইতে। লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভয়ের 6 লাভ সিরিজের 5ম গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।